দুর্দান্ত ডিফেন্ডারকে কিন্তু এবার টার্গেট করতে চলেছে রাশিদ, কিন্তু প্রস্তুতি শুরু করে দিল। ইস্ট বেঙ্গল কবে থেকে প্রস্তুতিতে নামছে, জিততে মরিয়া রয়েছে টিম ইন্ডিয়া। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, আমাদের জাতীয় দল নিয়ে, তার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সবার প্রথম যদি আমরা জাতীয় দল নিয়ে কথা বলি, তো আমরা দুটো কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, যেখানে আজ প্রথম ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচের প্রথম ম্যাচ রয়েছে, যেখানে আমরা তাজিকিস্তানের মুখোমুখি হতে চলেছি। আমাদের সময় যেটা রয়েছে সন্ধ্যা 8:30 থেকে কিন্তু ম্যাচটা রয়েছে। এবার এই তাজিকিস্তান, তাদের ফিফা র্যাঙ্কিং 130, আমাদের তো জানোই আমরা 136-এর মতন রয়েছি। আরও আমরা যদি ম্যাচ হতো আরও নিচে নেমে যেতাম। তো জঘন্য আমাদের ফিফা র্যাঙ্কিং এবং জঘন্য হতাশাজনক পারফরমেন্স আমাদের রয়েছে। তো তবু তাজিকিস্তানের বিরুদ্ধে জয় পেতে মরিয়া চেষ্টা করবে কিন্তু ব্লু টাইগার্স। অপশান খুবই কম, মোহনবাগান সুপার জায়েন্টের কোনো প্লেয়ার কিন্তু জাতীয় দলের ক্যাম্পে নেই। তো যেই প্লেয়ারদের নিয়ে আগের টুর্নামেন্টটা খেলা হলো ইউনিটি কাপ, সেখানে শুধুমাত্র একটা পরিবর্তন করা হয়েছে। রায়ান উইলিয়ামস সে ইনজুরির কারণে খেলতে পারবে না, তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো রায়ান ছিটকে গেছে, সেই জায়গায় কিন্তু পার্থিব গগৈকে নিয়ে আসা হয়েছে। বাদবাকি দল একই রয়েছে। তো যদি আজকে দল নিয়ে কথা বলি, তো কীরকম প্লেইং 11 তৈরি করতে পারে, 4-4-2 ফরমেশানে অবশ্যই খালেদ জামিল খেলাবে। তো যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান করো যে আজকে ম্যাচের রেজাল্ট কী হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম অবশ্যই শেয়ার করে দেবো, আর কমেন্টে কিন্তু জয় হিন্দ জানাতে কেউ ভুলো না। তো যদি আমরা 4-4-2 ফরমেশানে দল নিয়ে কথা বলি আমাদের ইন্ডিয়া টিমের, তো সেখানে গোলের তলায় আরও একবার গুরপ্রীত সিং সান্ধুকে দেখা যাবে। ডিফেন্স লাইনে সন্দেশ সিংহানের সঙ্গে রাহুল ভেকেকে দিয়ে, এবং সাইড ব্যাকে আকাশ মিশ্রা এবং নিখিল পূজারি, 4 ডিফেন্সে অবশ্যই যাওয়া উচিত। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে ফারুক চৌধুরীর সঙ্গে রয়েছে জিকসান সিং, তাদের ডিফেন্সিভ ওয়ার্কের দায়িত্ব থাকবে। অ্যাটাকিংয়ের জন্য কিন্তু সেখানে ছাংটে রয়েছে। এছাড়া কিন্তু সেখানে নাওরেম রোশন সিংয়ের মতন প্লেয়ারকেও মিডফিল্ডে ব্যবহার করা হবে। এছাড়া যদি আমরা তাকাই আক্রমণ বিভাগের দিকে, এডমন্ডের সঙ্গে রহিম আলী প্রথম থেকে শুরু করতে চলেছে। এছাড়া অপশান বলতে সেখানে কিন্তু অনেক অপশানই রয়েছে। বিক্রম প্রতাপের মতন প্লেয়ারকে নিয়ে আসা যেতে পারে, মোহাম্মদ সানানকে নিয়ে আসা যেতে পারে, বা যদি রিকি সাবংকে মিডফিল্ডে আনা, নৌফল পিএন খুব ভালো তার সিজন গিয়েছিল, নৌফল পিএনকে যদি অপশান হিসাবে ভাবে তো খুবই ভালো হবে। কিন্তু খালেদ জামিল তো তার প্রিয় দুজন ছাত্র বা প্রিয় দুজন প্লেয়ার তো অবশ্যই খেলবে, সেক্ষেত্রে ফারুক চৌধুরী আর আমি সেখানে কথা বলছি রহিম আলী, তাদেরকে ছাড়া তো ভাবতেই পারে না, তাদের নিয়েই হয়তো এই রকমই একটা দল খেলাবে। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি ক্লাব ফুটবল নিয়ে কথা বলি, তো আইএসএলের যে অনিশ্চয়তা চলছে, যে এখনও পর্যন্ত দীর্ঘমেয়াদীতে কোনো রকম পরিকল্পনা হয়নি। ক্লাব জোট জানিয়েছে 2 বছরের জন্য তারা ইন্ডিয়ান সুপার লিগ যেটা সেটা করতে চায়, এবং তার যে সমস্ত দায়িত্ব কিন্তু থাকবে আইএফএফের উপর। এবং ক্লাব জোট তারা কিন্তু প্রতি বছরে 15 কোটি টাকা দেবে, এরকম কিন্তু একটা প্রস্তাবনা পাঠিয়েছে। সেই প্রস্তাবনাতে ইস্ট বেঙ্গল বাদে সবাই কিন্তু সাইন করেছে। এবার দেখো, যদি ক্লাব জোট শেষ পর্যন্ত সম্মত হয়ে এই লিগ করা হয়, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলও তাদের পাশে রয়েছে, সেটা জানানো হয়েছে। কিন্তু এই সবসময় সাইন করা বা সব কিছুতে এরকম করা, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট করতে চায় না বলেই সেটা জানিয়েছে। তো সেই নিয়ে এআইএফএফকে অলরেডি চিঠি দেওয়া হয়েছে। গতকাল কিন্তু একটা মিটিং হওয়ার কথা থাকলেও সেই মিটিং কিন্তু হয়নি, কিছু কারণবশত সেই মিটিং ভেস্তে গেছে। শোনা যাচ্ছে আগামী 7 তারিখে কিন্তু সেই মিটিংটা হওয়ার কথা রয়েছে, এবং মিটিংয়ের পরই বোঝা যাবে কি হবে। তো খুব সম্ভবত যেরকমটা সম্ভাবনা রয়েছে, ক্লাব জোট কিন্তু আগামী 2 মরশুম কিন্তু তারা আইএসএল চালাতে পারে, সম্ভাবনা অনেকটাই রয়েছে। দেখো, সম্ভাবনা এবং সেটা অফিসিয়াল হওয়ার মধ্যে তো বেশ অনেকটা গ্যাপ রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু নিয়ে কথাবার্তা হবে, এবং ক্লাব জোট যদি দেখে যে তাদের এই প্রস্তাবনা গৃহীত হচ্ছে না, তো সেক্ষেত্রে তারা আইনের পথেও যাবে, এবং সেই নিয়ে কিন্তু রীতিমতন তারা একটা বেশ ভালো রকমই প্ল্যানিং করছে। তো ওভারঅল দেখতে গেলে যদি ক্লাব জোট আইএসএল শুরু করে, তো সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসের ওই যে 1 তারিখ থেকে আইএসএল হওয়ার কথা রয়েছে, সেইভাবেই হবে। যদি ক্লাব জোটকে না করতে দেওয়া হয়, যদি জিনিয়া স্পোর্টসকে দেওয়া হয়, বা আরও অন্য কোনো ব্যাপার স্যাপার ভাবা হয়, তাহলে কিন্তু আবারও সেই আইএসএল শুরু হতে হতে জানুয়ারি মাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে সম্ভাবনা এটাই যে ক্লাব জোট 2 বছরের জন্য তারা আইএসএল আয়োজন করতে চলেছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি
মোহাম্মদ বাসিম রাশিদের কথা। তো এই মুহূর্তে অফ সিজন চলছে, প্রত্যেকটা প্লেয়ার তার দেশে ফিরে গেছে এবং সবাই তার মতন সময় কাটাচ্ছে, ছুটি কাটাচ্ছে। তো ছুটি তো সবাই কাটাচ্ছে, সেখানে মোহাম্মদ বাসিম রাশিদও ছুটি কাটাচ্ছে, কিন্তু তার সাথে সাথে আগামী মরশুমের কিন্তু প্রস্তুতিতে সে নেমে পড়লো। অলরেডি সে কিন্তু ট্রেনিং শুরু করে দিয়েছে, যেটা কিন্তু সবথেকে ভালো ব্যাপার। অফ সিজনে নিজেকে ফিট রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখনও পর্যন্ত আমরা জানি না কোন প্লেয়ার কোন দলে যাবে, কি প্ল্যানিং হতে চলেছে কি না হতে চলেছে, তবু মোহাম্মদ বাসিম রাশিদ কিন্তু প্রস্তুতি শুরু করে দিল এবং বাসিম রাশিদকে ম্যানেজমেন্ট কিন্তু রাখতে আগ্রহী, কারণ এরকম একজন ফিজিক্যাল ডিফেন্সিভ মিডফিল্ডার পাওয়াটা যথেষ্ট চাপের ব্যাপার, যে বক্স টু বক্স বা অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলতে পারে। তো সেরকম একজন প্লেয়ার থাকলে তো সেটা খুবই ভালো হয়। সেই নিয়ে কিন্তু তার সাথে এক প্রকার কথাবার্তা ম্যানেজমেন্ট বলেছে, কিন্তু কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি। এবং একটা গুঞ্জন যেরকমটা শোনা যাচ্ছে যে ইমামির সঙ্গে নাকি সম্পর্ক ছিন্ন হতে চলেছে। দেখো এখনও পর্যন্ত আমাদের কাছে আপডেট নেই, কালকে একটা দৈনিক সংবাদপত্র ডিজিটাল মাধ্যমে এই রিপোর্টটা আরও বেরিয়ে এসেছে যে সম্পর্ক নাকি শেষ হয়ে গেছে, হেন তেন। দেখো এখনও অফিসিয়াল কিচ্ছু হয়নি, অপেক্ষা করো, সামনে কি হয় না হয় জানতে পারবে, এবং যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। এবং শ্রী সিমেন্ট অফিসে ইমামির ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা সেখানে গিয়েছিল, সেখানে আজকে আবার সেই সংবাদ মাধ্যম থেকে যেটা জানানো হচ্ছে যে এরকম কিছু হচ্ছে না, হেন তেন অনেক কিছু জানানো হচ্ছে। দেখো এর আগেও ওই সমস্ত সংবাদপত্রগুলো এরকম অনেক খবর পরিবেশন করেছে, যেগুলোর বেশিরভাগটাই ভুল হয়েছে। তো সেক্ষেত্রে একটাই কথা বলবো যে অপেক্ষা করো, সামনে কি হতে চলেছে সেটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পেরে যাবে। 7 থেকে 10 দিন বা খুব বেশি হলে ম্যাক্সিমাম 15 দিনের মধ্যেই কিন্তু এই ব্যাপারটা জানতে পেরে যাবে। কিন্তু দল গঠনের কাজে দুই প্রধানই কিন্তু লেগেছে, সেটা বলাই যায়। মোহনবাগান সুপার জায়েন্ট অলরেডি সিএফএল এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইস্ট বেঙ্গলে যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে 12 তারিখকে ম্যাক্সিমাম হতে পারে, যে তার আগেই বা তার মধ্যেই প্রস্তুতি শুরু করা, যেরকমটা শোনা যাচ্ছে 10 তারিখ থেকে কিন্তু অর্চিজমান্দা সে কিন্তু প্রস্তুতিতে নেমে পড়ছে তার দলকে নিয়ে। সেখানে যে সমস্ত প্লেয়ার রয়েছে, নতুন যে সমস্ত সাইনিং প্লেয়ার রয়েছে, তারা সবাই জয়েন করছে। বিনো জর্জ খুব সম্ভবত দায়িত্বে থাকতে চলেছে, কিন্তু বিনো জর্জের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়া, নতুন করে চুক্তি হয়নি। তো বিনো জর্জের আসতে আরও হয়তো 2-4 দিন সময় লাগবে এবং নতুন চুক্তিতে সে স্বাক্ষর করতে পারে বলেই শোনা যাচ্ছে। এবং তার সাথে সাথে জেসিনটিকে তার সোশ্যাল মিডিয়া পোস্টে যেটা জানিয়েছে, সে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলছে, হেন তেন, সেও একটা থাকার ইস্টবেঙ্গলে ইঙ্গিত দিয়েছে। দেখো ইঙ্গিত আর সাইনিংয়ের মধ্যে তফাৎ রয়েছে। মোহনবাগান তো এখনও তাকে সাইন করায়নি, ইস্টবেঙ্গলই খুব সম্ভবত তাকে রেখে দিতেও পারে, সেরকমটাই সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক এগুলো কি হয়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে সায়ন ব্যানার্জির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহনবাগান সুপার জায়েন্টের সোশ্যাল মিডিয়ার পেজের তরফ থেকে করে দেওয়া হয়েছে, এবং সেটা তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম যে সায়ন কিন্তু এবার মোহনবাগানে গেছে। এবং সায়ন তার সোশ্যাল মিডিয়াতে যেটা জানিয়েছে, মোহনবাগানে যে ইস্টবেঙ্গলে যে সময়টা কাটিয়েছে, সারা জীবন ইস্টবেঙ্গলের সমর্থকদের ভালোবাসা, সেই সম্মান সে মনে রাখবে এবং ইস্টবেঙ্গলকে সে ভালোবাসে। ভালোবাসার একটা এখানেই জার্নি শেষ হলো। প্রফেশনাল প্লেয়ারদের ক্লাব পরিবর্তন করতে হয়, সেই কাজটাই কিন্তু সায়ন করেছে, সেটা জানাচ্ছে। তো আমাদের তরফ থেকেও শুভেচ্ছা রইল সায়নের জন্য, সে যেন ভালো পারফরমেন্স করে এবং ভালো ফুটবল খেলে মোহনবাগান সুপার জায়েন্টের জার্সি গায়ে। এবং এর সাথে সাথে আরও একজন প্লেয়ারকে নিয়ে যদি আপডেট শেয়ার করি, 19 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার পজিশনের প্লেয়ার ভানলাল পেকা গুইটে, যারও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে ইস্টবেঙ্গলের সঙ্গে। নতুন করে ইস্টবেঙ্গল হয়তো চুক্তির অফার তার কাছে পাঠাতেও পারে, কিন্তু এখনও পর্যন্ত পাঠায়নি। কিন্তু অলরেডি তার কাছে কিন্তু দুটো আইএসএল এর ক্লাবের অফার এসে পৌঁছেছে। তার মধ্যে একটি ক্লাবের নাম জানা যাচ্ছে, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি চাইছে কিন্তু এই ভানলাল পেকা গুইটেকে তাদের দলে নিতে, কারণ ফিউচার স্টার গুইটেকে ধরা হচ্ছে এবং নো ডাউট সে ভালো মানের প্লেয়ার। তো এই প্লেয়ারের সঙ্গে চুক্তি করতে চাইছে বেঙ্গালুরু, যদিও এখনও পর্যন্ত গুইটে কোনো জায়গাতে সাইন করেনি বলেই শোনা যাচ্ছে। ইস্টবেঙ্গলের প্রস্তাব যদি তার কাছে ভালো থাকে, তো ইস্টবেঙ্গলে সে থেকে যেতেও পারে, সেই সম্ভাবনা প্রবল। তো এরপর যদি আমরা আরও একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ারের কথা বলি, সেই প্লেয়ার হচ্ছে 28 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার হ্যানসিং গগুই, যাকে কিন্তু এই বছরে আমরা স্পোর্টিং ক্লাব দিল্লির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখেছিলাম। এছাড়া কিন্তু এর আগে তাকে আমরা চার্চিল ব্রাদার্সের হয়ে অসাধারণ মরশুম কাটাতে দেখেছি। বেশ কয়েক বছর চার্চিলে ধারাবাহিকভাবে ফুটবলটা খেলেছিল। তো এই হ্যানসিংয়ের কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে। এর আগে কিন্তু হ্যানসিংকে নেওয়ার ব্যাপারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা ইন্টারেস্ট শো করেছিল, কিন্তু সে শেষ পর্যন্ত ফার্স্ট
যেখানে ফার্স্ট 11-এ খেলতে পারবে সেরকম দলে যেতে চায়, সেই জন্যই সে স্পোর্টিং ক্লাব দিল্লিতে সাইন করেছিল। আবারও কিন্তু নতুন করে এই হ্যাংসিং গগুয়ের দিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইন্টারেস্ট শো করছে, কারণ তোমরা সকলেই জানো মোহাম্মদ রাকিব সে ইনজুরি পেয়েছে, তাকে সিজনের অনেকটা সময় পর্যন্ত পাওয়া যাবে না। তো সেই জায়গায় ফার্স্ট 11-এর প্লেয়ার হিসাবে হ্যাংসিংকে অবশ্যই একটা অপশান হিসাবে ম্যানেজমেন্ট ভাবছে। শুধুমাত্র ইস্টবেঙ্গলের প্রস্তাব নয়, আরও আইএসএলের 2-3টে ক্লাবের প্রস্তাব রয়েছে এই হ্যাংসিংয়ের কাছে। এমনকি স্পোর্টিং ক্লাব দিল্লিও চাইছে এই হ্যাংসিংকে ধরে রাখার ব্যাপারে, যদিও এখনও পর্যন্ত কোনো জায়গায় ফাইনাল সাইন করেনি। তো দেখা যাক থাংবয় সিংটো যদি এই হ্যাংসিংকে নিয়ে আসতে পারে, ডিফেন্সে কিন্তু আরও একটা দুর্দান্ত প্লেয়ার সাইনিং ইস্টবেঙ্গল করে নেবে, সেটুকু বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।